কি খবর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আমার স্বামীর ভাতিজা শাহেদ, অর্থাৎ আমার বড় ভাসুরের ছোট ছেলে, লেখাপড়ার প্রয়োজনে বেশ কিছুদিন আমাদের বাসাতে আসছিল। আমি এবং শাহেদ প্রায় সমবয়সী ছিলাম। একদিন দুপুরবেলা আমি গোসল ছেড়ে আমার পরনের জামা বাজামা সহ আরও ছোট বড় যে সকল কাপড় ছিল সেগুলো ধুয়ে ছাদে দিয়ে আসলাম রোদ্রে শুকানোর জন্য। তারপর বিকেলে সেই কাপড়গুলো আনতে ছাদে গেলাম। ওড়না আর জামাটা এক হাতে ধরে রাখলাম, আর পাজামাটা অন্য হাতে ধরতেই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হলাম। দেখি আমার পাজামার ঠিক মাঝ বরাবর, অর্থাৎ সেই বিশেষ জায়গাটায় সাদা সাদা খাঁটি ঘিয়ের মতো কিছু একটা লেগে আছে। প্রথমে ভাবলাম ওপরে থেকে হয়তো পাখি পায়খানা করেছে। আমার মনে হলো পাখির পায়খানা তো এতটা হবে না। আমি হাত দিয়ে দেখে বুঝতে চেষ্টা করলাম জিনিসটা কি। ছোঁয়া মাত্রই টের পেলাম জিনিসটা পিচ্ছিল ধরনের, আঠার মতো আমার আঙুলে লেগে থাকছে। আমি বিবাহিত মেয়ে, অনেক কিছু সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। একটু ভালো করে নেড়েচেড়ে দেখে বুঝলাম এটা অন্য কিছু, যা আমি ভাবছি। কিন্তু সমস্যা হলো আমাদের এই ছাদের ওপর তো অন্য কেউ আসার কথা নয়। আমাদের বাড়িতে শাহেদ সহ দুজন পুরুষ মানুষ থাকে। একজন আমার স্বামী, যিনি সবসময় অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকেন, আর অন্যজন সাদ্দাম, আমার স্বামী, কিন্তু তাকে তো কোনোদিন ছাদের উঠতে দেখিনি। তাহলে এমন কাজ কে করল? পরে আমি আসল রহস্যটা বুঝতে পারলাম। বন্ধুরা, আমার নাম কীর্তি, বয়স 23 বছর। আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তবে দেখতে শুনতে সত্যিই খুব সুন্দরী ছিলাম। এই সৌন্দর্যটাই অনেক সময় আমার জীবনে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যে যখন আয়নায় নিজের দিকে তাকাতাম, নিজেই মনে হতো আমি সত্যিই অসাধারণ। রাস্তায় বেরোলে ছোট থেকে বড় সবাই কয়েক সেকেন্ড হলেও তাকিয়ে থাকতো। নতুন কোনো ড্রেস পরে বাইরে বেরোলে তো কথাই নেই। বাড়ির লোক থেকে শুরু করে আশেপাশে প্রতিবেশীরা পর্যন্ত অপলক চোখে তাকিয়ে থাকতো। বন্ধুরা, একা রুমে বসে যখন নিজের কথা ভাবতাম, তখন মনের অজান্তে একটা অদ্ভুত আবেগ কাজ করত। মনে হতো যদি শরীরচর্চার মতো কিছু করতে পারতাম, তাহলে শরীরটা আরও সুন্দরভাবে গঠিত দেখাতো। যাই হোক বন্ধুরা, এত সৌন্দর্য, এত রূপ যৌবন থাকার পরও লাভ কি হলো? বাবা মা এমন একজন ছেলের সঙ্গে আমার বিয়ে দিলেন, যার ব্যবসা বাণিজ্য আর ব্যস্ততা নিয়ে সারাদিন সারা রাত কাটে। অফিস থেকে ক্লান্ত হয়ে রাতে বাসায় ফিরলে আমি তার আশায় তাকিয়ে থাকতাম। কিছু ভালো মন্দ কথা বলবে, স্বামী স্ত্রীর মতো কিছু সময় কাটবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার চেহারার দিকে তাকাতেই আর কিছু বলার সাহস পেতাম না। রাতের খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ত, আর আমি শুয়ে শুয়ে মাথার ওপরের ফ্যানের ঘুনি গুনতাম। বন্ধুরা, বুঝতেই পারছো আমার এই রূপ যৌবনের কী বা লাভ হচ্ছে। এভাবেই চলছিল আমাদের সংসার। হঠাৎ একদিন সাদ্দাম আমাকে বলল, শাহেদ আসবে আমাদের বাড়িতে। ও আমার বড় ভাইয়ের ছোট ছেলে, এখানে থেকে পড়াশোনা করবে। শুনে আমার রাগ হলো, কিন্তু কিচ্ছু বললাম না, কারণ সে ভাবতে পারে আমি তার ভাইয়ের ছেলের বিষয়ে আপত্তি করছি। আবার উল্টো পরিস্থিতি হলে আমিও নিশ্চয়ই এটা মেনে নিতাম, তাই চুপ থাকলাম। তারপর নতুন চিন্তা শুরু হলো। সাদ্দাম মাঝে মাঝে মাসি একদিন বাড়িতে কিছুটা সময় বিশ্রাম নিত, আর আমি সেই সময়টুকুতে তার কাছে একটু ভালোবাসা পাওয়ার চেষ্টা করতাম। শাহেদ বাড়িতে থাকলে হয়তো সেই সুযোগটুকু আর পাবো না। কিন্তু যাকে দেখে আমার এত অভিমান হচ্ছিল, সেই একসময় আমার জীবনে রং পাল্টে দেবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। পরের দিন সকালের খাবারের সময় শাহেদ আমাদের বাড়িতে এলো। স্বামীকে সালাম দিল। দেখেই মনে হলো খুবই সরল ছেলে। দেখতেও ছিল অসাধারণ, কাঁচা হলুদের মতো গায়ের রং, পূর্ণাঙ্গ গড়। প্রথম থেকেই কি এক অদ্ভুত কারণে আমার দৃষ্টি তার উপরেই আটকে ছিল। প্রথমে ভেবেছিলাম ছেলেটা শান্ত, লাজুক, কিন্তু কথা শুরু হতেই তার রসিকতায় সবাই হেসে লুটোপুটি। কয়েকদিন এভাবেই কেটে গেল। একদিন শাহেদ কলেজে গেল। সেদিন বিকেলে তীব্র কালবৈশাখী ঝড় শুরু হলো। আকাশ কালো, মেঘ গর্জন, বৃষ্টি ঝমঝম করে পড়ছে। আমি শাহেদের জন্য দুশ্চিন্তায় পড়ে গেলাম। কয়েকদিনই সে আমাদের পরিবারের মতোই হয়ে গিয়েছিল। রান্নার কাজেও প্রায়ই আমাকে সাহায্য করত। শাহেদকে বারবার ফোন করছিলাম। সাধারণত সে বিকেল 5টার মধ্যে বাড়ি ফিরত, কিন্তু আজ 8টা বাজলেও ফিরল না। সাদ্দাম জানালো যে ঝড়ের কারণে সেও কিছুক্ষণ অফিসেই থাকবে। সব কিছু মিলিয়ে যেন আমি এক বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। কিন্তু শাহেদের জন্য আমার ভেতরটা কেমন যেন কুরে কুরে খাচ্ছিল। বিশেষ করে মাঝে মধ্যে আমার ছাদের উপরে সেই কাপড় শুকানোর কথা মনে পড়ে যায়। আমি তো জানি সেদিন কি ঘটেছিল, তারপরও আমি অনেকবার চেষ্টা করেছি এই ঘটনাটার ঘটানোর আসল মানুষকে খুঁজে বের করতে। আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু বুঝে তো লাভ নেই, ধরতে হবে।
বেশ কয়েকদিন পর আমি আবার দুপুরবেলা সেদিনের মতো আমার কাপড়গুলো ছাদের উপর রোদে শুকাতে দিলাম। কিন্তু আজকে আর ভুল করলাম না। আমি টানানো দড়ির উপর কাপড়গুলো পিছিয়ে দিয়ে ছাদের এক কর্নারে ওত পেতে থাকলাম। কিন্তু যাকে সন্দেহ মনে হচ্ছে তার নামগন্ধ দেখলাম না। তাহলে এমন কাজ কে করল? আমি বড় চিন্তিত হয়ে পড়লাম। সেদিন অনেক সময় চেষ্টা করেও সন্ধান বের করতে পারলাম না। যাই হোক বন্ধুরা, এবার শাহিদের বাড়িতে আসতে লেট দেখে আমি খুবই হতাশ হয়ে পড়লাম। যত সময় যাচ্ছে তত আকাশে মেঘের গর্জন বেরিয়ে চলেছে। শাহিদের জন্য অপেক্ষা করতে করতে আমি বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরেই শাহিদ সম্পূর্ণ ভেজা শরীর নিয়ে বাড়িতে ঢুকল। তাকে এই অবস্থায় দেখে আমার ভেতরে কেমন যেন এক অজানা অনুভূতি সৃষ্টি হলো, কিন্তু কিছু বলতে পারলাম না। তার এই অবস্থা দেখে আমি রুম থেকে একটা তোয়ালে এনে তার গায়ে জড়িয়ে দিলাম। তারপর সে গা মাথা মুছে নিজ রুমে চলে গেল। আমি চা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। যখনই কারোর জন্য চা বানাতাম তখন আমাকে শাশুড়ির জন্যও 1 কাপ চা বানাতে হতো। চা দেওয়ার জন্য আমি শাহেদের রুমে গিয়ে ডাক দিতেই দেখলাম সে তখন তার কাপড় খুলে ফ্যানের বাতাসে মাথার চুল শুকাচ্ছে। এই অবস্থায় আমি রুম থেকে বের হতে পারছিলাম না, আবার তার চোখের দিকে তাকিয়ে চা নাও এটুকুও বলতে পারছিলাম না। অদ্ভুত এক পরিস্থিতি। এমন অবস্থায় আমি তাকে আগে কখনো দেখিনি। এমনকি তার কাকা সাদ্দামকেও এমন অবস্থায় দেখি না। ছেলেটা ঠান্ডায় হালকা কাঁপছিল। আমি গামছা দিয়ে তার চুল ভালোভাবে মুছে দিচ্ছিলাম। তখন আমরা দুজন খুব কাছাকাছি হয়ে গেলাম। মাথা মুছে গামছাটা টেবিলে রেখে যখন আমি বের হতে যাচ্ছিলাম তখন লক্ষ্য করলাম শাহিদ আমার দিকে অন্যরকম এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। দৃষ্টিটা একদমই আলাদার। মনে হলো শাহেদ আমাকে ভালোবাসার দৃষ্টিতেই দেখছে। আমি ফিরে এসে বললাম, গরম গরম রং আর আদা দেয়া চা খেয়ে নাও, শরীর গরম হয়ে যাবে। শাহেদ তখন আমার হাত ধরে পাশে বসালো। সে বলল, কাকি, আপনি তো আমার রক্তের কেউ না, তারপরেও এত যত্ন নেন কেন? কথাটা শুনে আমার কেমন যেন খারাপ লাগলো। আমি বললাম, শাহেদ, আমি তোমার কাকা আর তোমার মধ্যে কোনো পার্থক্য খুঁজি না। তাছাড়া আমার তো আপন কোনো ভাইয়ের ছেলেও নেই। তোমাকে আমি নিজের ভাতিজাই মনে করি। আমরা দুজন ভালো মন্দ কথা শুরু করেছিলাম, ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। সম্ভবত সাদ্দাম বাড়ি এসেছে। আমি শাহেদকে বললাম, তুমি থাকো, তোমার কাকু এসেছে মনে হচ্ছে। আমি তাড়াহুড়ো করে দরজার দিকে যেতেই শিককানির সাথে মাথাটায় আঘাত পেলাম। মাথা একটু ফুলে গেল। শাহেদ ছুটে এসে আমার হাত সরিয়ে ফোলা জায়গাটা আলতো করে ধরে বলল, একটু দেখে শুনে চলতে পারো না? এভাবে মানুষ চলে নাকি? সেদিন আমি বুঝলাম আমার উপরে শাহেদের কতটা মায়া, কতটা যত্ন তৈরি হয়েছে। তার হাতের স্পর্শ লাগতেই ব্যথা যেন অনেকটাই কমে গেল। আমি তখন শাহিদকে বললাম, আজ যে কথাগুলো বললে আর কখনো বলবে না। তুমি কখনো আমাকে বলবে না যে তুমি তোমার কাকার ভাতিজা, তুমি আমার ভাতিজা, এই তোমার পরিচয়। আমার কথা শুনে শাহেদ চুপচাপ হয়ে গেল। আমি তার রুম থেকে বের হয়ে এলাম। সেদিন রাতে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়লাম। কিন্তু বিয়ের 6 মাস যেতে না যেতে সাদ্দামের আমার প্রতি ভালোবাসাটা যেন কমে গেল। বিয়ের আগে সে খুব ভালোবাসার কথা বলতো, কিন্তু এখন অফিসের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। এতে বিরক্ত হয়ে আমি অনেক সময় বারান্দার সোফায় বসে থাকতাম। একদিন মনোমালিন্য করে আমি বাইরে বারান্দায় এসে বসে আছি। দেখি শাহেদের ঘরে আলো জ্বলছে, দরজার ভেতর থেকে বন্ধ। তাই আমি বারান্দা শেষে গিয়ে বসে থাকলাম। চোখ বন্ধ করে সাদ্দামের আগের দিনগুলোর কথা ভাবছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার হাতে কারো হাতের স্পর্শ। চোখ খুলে দেখি শাহেদ আমার পাশে বসে আছে। আমি হেডফোনে গান শুনছিলাম। সে আমার এক কান থেকে ইয়ারফোন খুলেই নিজের কানে লাগিয়ে নিল। দুজন মাথা পাশাপাশি করে গান শুনছিলাম, কিন্তু আমি শুনছিলাম শাহেদের হৃদস্পন্দনের আওয়াজ, যেন বলছে, তুমি শুধু আমার চাচি নও, তুমি আমার অনুভূতির ছোঁয়া। শাহেদ মাঝে মাঝে এমন আচরণ করত যা আমার কলেজ জীবনের কিছু স্মৃতি মনে পড়িয়ে দিত। হয়তো সেই স্মৃতিগুলো মনে করিয়ে দিতে বলেই সে এমনভাবে কথা বলতো। আমরা হেডফোনে গান শুনছিলাম। হঠাৎ শাহেদ আমার হাত ধরে তার রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে শাহেদ বলল, চাচি, এখানে আমি আসার পর থেকে প্রতিদিন রাতেই তোমাতে বারান্দায় বিষণ্ণ মুখে বসে থাকতে দেখি। তোমার আর তোমার কাকুর মধ্যে কি সব ঠিকঠাক চলছে? তোমার কি গান শুনে একাকিত্ব কাটানোর চেষ্টা করো? শাহেদ আমার মনের সব কথা বুঝতে পেরেছিল। আমি শুধু তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। তখন সে আমার হাত ধরে বলল, চাচি,
কিছুক্ষণের জন্য আমাকে ভাতিজা না মনে করে বন্ধু মনে করবেন, কারণ যেসব কথা বন্ধুর সাথে খোলাখুলি বলা যায় চাচি ভাতিজার মধ্যে তা বলা যায় না। তাই আপনাকে অনুরোধ করছি, আজ আমাকে বন্ধু মনে করে আপনার মনের সব কথা বলুন। তার কথায় আমি সত্যি আপন মনে করলাম। এবার আমি আমার মনের সব কথা শাহেদকে আস্তে আস্তে বলতে থাকলাম। আমি বললাম, শাহেদ, তুমি যা বললে সবই সত্যি। তুমি কিছুদিনের মধ্যেই আমার মনকে চিনে ফেলেছ, কিন্তু আমার স্বামী তোমার কাকা আমাদের দুজনের পিছনের সব স্মৃতিগুলো ভুলে গেছে। আমাদের মধ্যে অনেক দূরত্ব হয়ে গেছে। স্ত্রী শুধুমাত্র ঘরের কাজ করার জন্যই নয়, তারও স্বামীর কাছ থেকে অনেক কিছুর সঙ্গে ভালোবাসা পাওয়ার আশা থাকে। আমার কথাগুলো শাহেদ কান পেতে শুনছিল। শাহেদ আমাকে বলল, কাকি, আপনি অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না। আমি যতদিন এই বাড়িতে আছি আমার সামনে আপনি মন খারাপ করে থাকবেন না। আচ্ছা কাকি, আমি একটা বিষয় ভেবে পাই না। আপনার মতো একটা মেয়ে আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও একটা খুঁত থাকে, কিন্তু আপনাকে সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন কোথাও একটু খুঁত নাই। নিখুঁতভাবে আপনাকে যত্ন করে সৃষ্টি করেছেন। সেদিন শাহেদের কথাতে আমার ভেতরটা একদমই শীতল হয়ে গেছিল। শাহেদ আমাকে আরও বলল, আজ থেকে আপনাকে আমি একাকিত্ব অনুভব করতে দেব না। আজ থেকে আমরা দুই বন্ধু। আমি শাহেদের বন্ধুত্বকে হৃদয় থেকে মেনে নিয়েছিলাম। তখন সে আবার আমার মোবাইলে গান প্লে করে দিল। তারপর আমরা একটি হেডফোনে গানের সুরে মিশে গেলাম। আমার প্রেমিকের মতো সে আমার পাশে বসে ভালোবাসার আবেগ নিংড়ানো গানগুলো শুনছিল। গান শুনতে শুনতে সেই রাতে আমি শাহেদের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ শাহেদের দরজায় ঠকঠক করে আওয়াজ হলো। আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি শাহেদের হাত আমার মুখের উপর পড়ে আছে, আর আমার হাতটি তার ঠিক এই জায়গাটির উপরে পড়েছিল। আমি বিষয়টি লক্ষ্য করার পরে নিজেকে সংযত করে শাহেদের কাছ থেকে সরে আসলাম। তারপর শাহেদকে আস্তে করে গায়ে ধাক্কা দিলাম। ইশারা করে বললাম, দরজার পাশে কে যেন আসছে। আমি বাথরুমে ঢুকে পড়লাম। শাহেদ দরজা খুলে দেখে তার কাক্কু সাদ্দাম। সাদ্দাম বলল, শাহেদ, তোর কাকিকে দেখছিস? শাহেদ মাথা নাড়ালো, বুঝালো না, তার চোখে এখনও অনেক ঘুম। সাদ্দাম চলে গেল। হয়তো সে খুঁজতে খুঁজতে বাড়ির গেটের বাইরে গেল। আমি আরেক রুম থেকে বের হয়ে জোরে জোরে শাহেদকে ডাকতে শুরু করলাম। এবার শাহেদ ছুটে আসলো। আমি তাকে বললাম, তোর কাকুকে দেখছিস? পিছন থেকে সাদ্দাম চলে আসলো। সে বলল, আমি তো তোমাকেই খুঁজছি। কোনোভাবে সেই দিনটা আমি মেকআপ দিলাম। সাদ্দাম আমাকে জিজ্ঞেস করলো, রাতে কি তুমি আমার রুমে ছিলে? আমি তখন শাহেদকে বললাম, তুমি এখান থেকে যাও, তোমার কাকুর সাথে আমি কটা কথা বলবো। শাহেদ সেখান থেকে চলে এলো। আমি সাদ্দামকে বললাম, আমি তোমার রুমে ছিলাম কি না আজকে খবর নিচ্ছ? এরকম কত রাত আমি বারান্দায় বসে কাটিয়েছি, তাই আজকের রাতটাও আমি বারান্দাতেই ছিলাম। সাদ্দাম আমাকে জিজ্ঞেস করলো, কেন? আমি বললাম, এই কেনর উত্তরটা তোমার কাছেই রয়ে গেছে। আমার কথা শুনে সাদ্দাম তখন মুখটা মলিন করে বলল, দেখো, সারাদিন অফিস আদালতের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে তোমার সাথে আমি যে ব্যক্তিগতভাবে স্বামী স্ত্রীতে যে সময়টা কাটাবো সেদিকে আমার ইমেজ থাকে না। এটা তো আমি ইন্টারেস্টিংই ফিল করতে পারি না। এটা তো আমার দোষ, কি বলো? সাদ্দামের কথা শুনে সেদিন আমার বুকের বাম পাশের পাঁজরটা ব্যথা করছিল। আমি বুঝতে পারলাম আমাকে ধরে রাখার মতো এনার্জি বা শক্তি কোনোটাই তার শরীরে নেই। তার নেশা শুধু টাকার দিকে। পরের দিন সকালে সাদ্দাম তার অফিসে চলে গেল। এবার আমি নীরবের রুমে গেলাম। আমি শাহেদকে জিজ্ঞেস করলাম, তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, কলেজে যাবে না? শাহেদ বলল, না, আজকে যাব না। আমি বললাম, কি ব্যাপার, আজকে কলেজে যাবে না? বুঝলাম না। শাহেদ তখন বলল, আজকে আমার বন্ধুর সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা ও কাজ আছে, সেজন্য আমি নিজ থেকে ছুটি নিয়েছি। আমি শাহেদের কথা অনেকটাই বুঝতে পারলাম সে আমাকে কি বোঝাতে চাচ্ছে। আমি বললাম, দেখো শাহেদ, তুমি আমাকে যা বলছো, যা বোঝাতে চাচ্ছ, আমি সবই কিছু বুঝতে পারছি, তবে আজকে যে আমার ছুটির দিন। শাহেদ আমার কথা কিছুই বুঝল না। বুঝবেই বা কী করে? অবিবাহিত মেয়েরা বিবাহিত মেয়েদের অনেক কথাই বুঝতে পারে না। শাহেদ বলল, কাকি, তুমি আসলে কি বলছো বুঝে উঠতে পারছি না, তোমার আবার কিসের ছুটি? আমি তখন বললাম, আরে পাগল ছেলে, প্রত্যেক মেয়ে মানুষের মাসে অন্তত 2-4 দিন ছুটি কাটাতে হয়, কারণ সারা মাস ধরে বাড়িতে ছোট বড় কাজকর্ম করতেই হয়। মানুষের শরীর ক্লান্ত তো হতেই পারে, তাই না? এবার শাহেদ বলল, কাকি, তুমি আমাকে একদম বোকা ভেবেছ নাকি? আমিও কিন্তু একজন ম্যাচিওর ছেলে। আমি তখন বলল, ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো আমার ভাতিজাটা অনেক বড় হয়ে গেছে। এবার শাহেদ বলল, কাকি, ছুটির দিনে অনেক সময় জরুরি কাজ থাকলে সেগুলো করতে হয়, এবং সেটা করারও কিছু নিয়মকানুন আছে। আপনি দেখেন না, কত অফিস আদালতে ছুটির দিনেও কাজ চালাতে হয়।
আমি তখন বললাম, তাহলে তো তুমি আমার চেয়েও বেশি কিছু জানো। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ভেবে চিন্তে দেখবনি। শাহেদ তখন বলল, আর কোনো ভাবনা চিন্তা না কাকি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হতে থাকো, ততক্ষণে আমি ফাইলের ভেতরের কাগজপত্রগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এবার শাহেদ আমার মাথায় একটা টোকা মেরে বলল, এই তো আমার লক্ষ্মী কাকি। তারপর রাতে আমি কাগজের ফাইল খুলে নিয়ে অপেক্ষায় আছি শাহেদ কখন আসবে, কারণ ওকে সাথে নিয়ে ওর কাকার অফিসের এই ফাইলের ভেতরের কাগজগুলো ঠিকঠাকভাবে রেডি করতে হবে। ফাইলের মধ্যে অনেক দিনের জমানো কাজ পড়ে আছে। সাদ্দাম একা একা এত কিছু সামাল দিতে পারে না। কিছুক্ষণের মধ্যে শাহেদ আমার রুমে আসলো। আমরা দুজন মিলে কেবলই ফাইলের ভেতরের কাগজপত্রগুলো খুলে দেখব, এমন সময় আমার শাশুড়ি রুমে ঢুকে পড়ল। সেই শাহেদকে জিজ্ঞেস করল, কি ব্যাপার শাহেদ, তুই এত রাতে তোর কাকি রুমে কি করছিস? আমার শাশুড়ির কথাটা কেমন যেন সন্দেহজনক লাগছিল। শাহেদ তখন বলল, কাকি আমাকে ডাকলো কাকার অফিসের ফাইলের ভেতরের কাগজপত্রগুলো বেছে বেছে একত্রিত করার জন্য। কাকি এগুলো বুঝতে পারছিল না তো, সেজন্য আমাকে ডেকেছে। আমার শাশুড়ি তখন বলল, ও আচ্ছা, ফাইলপত্র নিয়ে তুই এবার আমার রুমে আয়। আমার শাশুড়ি কথাটা কিভাবে বলল আমি তো বুঝতে পারলাম। শাহেদ আর কোনো কথা বলল না, সে শুধু আমাকে বলল, কাকি আজকে আমার ভালো লাগছে না, ফাইলগুলো উঠিয়ে যত্ন করে রেখে দাও, আমি সময় করে কালকে দেখবনি। এই বলে শাহেদ আমার রুম থেকে বের হয়ে গেল। আমার মনের ভেতরে একটু রাগ হচ্ছিল আমার শাশুড়ির উপরে। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে শুয়েছিলাম। এমন সময় শাহেদ আমার ঘরে এলো। সে বলল, কাকি তুমি ঘরের কাজগুলো করবে না নাকি? আমি বুঝতে পারলাম শাহেদ আসলে আমাদের কাজই সাহায্য করতে চাচ্ছে। আমি বললাম, করব তো, কিন্তু শরীরটা আজ ভালো নাই। শাহেদ বলল, যেহেতু শরীর খারাপ, যতটুকু পারো করো, আমি তো আছি তোমার সাথে। আমি তার কান ধরে বললাম, দুষ্টু ছেলে, এখন যাও, তোমাকে আর আমার কাজে সাহায্য করতে হবে না, তোমার কাকু এখনই চলে আসবে। ঠিক তার পরপরই সাদ্দাম ফোন করল, জানালো অফিসের কাজে বাইরে থাকতে হবে, ফিরতে দুদিন দেরি হবে। এই খবর শুনে শাহেদ খুশিতে লাফিয়ে উঠল। সে বলল, কাকি তাহলে এখন কিন্তু আমাকে সাহায্য করতে বাধা দিতে পারবেন না, কাকা তো নেই। আমি অবাক হয়ে বললাম, এত খুশি হলে কেন? শাহেদ মুখ চুপচাপ করে বলল, কানটা ছাড়ো আগে, খুব লাগছে। আমি কান ছেড়ে দিলাম। তারপর সে হেসে বলল, আমি তো এই দিনেরই অপেক্ষা করছিলাম। তার কথা শুনে বুঝতে পারলাম সে শুধু আমার সাথে সময় কাটাতে চেয়েছিল। ঠিক তখনই শাহেদ ড্রেসিং টেবিলের ওপর রাখা ফুলদানিটা নামাতে যখনই তার হাত বাড়ালো, আমার শাশুড়ি হঠাৎ রুমে ঢুকে পড়লেন। শাহিদ দ্রুত হাত সরিয়ে নিল, হয়তো ভেবেছিল দাদি ভুল বুঝবেন। শাশুড়ি বললেন, কীর্তি সাদ্দাম ফোন করে বলেছে সে দুদিন আসতে পারবে না, তোমাকে আমার রুমে থাকতে বলেছে। শাহেদের মুখ একদম মলিন হয়ে গেল। সে আশা করেছিল কাকা না থাকলে সে আমাকে ঘরের কাজে সাহায্য করবে। আমি বুঝতে পারছিলাম তার মনটা খারাপ, কিন্তু কিছুই করার ছিল না। সকালে শাহেদ চুপচাপ কলেজে বেরিয়ে যাচ্ছিল, আমি ডাক দিলাম। সে থামলেও কিছু বলল না। আমি জিজ্ঞেস করলাম, আমাকে না বলে যাচ্ছ কেন? প্রতিদিন তো বলেই বের হও। শাহেদ ধীরে ধীরে বলল, প্রতিদিন যে বলতে হবে এমন কোনো কথা আছে নাকি? তার কণ্ঠে অভিমান টের পেলাম। আমি বললাম, তুমি তো শিক্ষিত ছিলে, তোমার মাথায় কি আর কোনো উপায় নেই যেটা দিয়ে সহজে দেখা করা যায়? কিছুক্ষণ চুপ থেকে শাহেদ হাসল। হ্যাঁ কাকি, একটা আইডিয়া আছে। আমি জিজ্ঞেস করলাম, কি আইডিয়া? সে বলল, তুমি দাদিকে বলবে তোমার এক বান্ধবীর ছেলে সুন্নতের ঘাত্তার অনুষ্ঠানে আজ যেতে হবে, বাকিটা আমি দেখছি। আমি বললাম, তাতে কি কাজ হবে? শাহেদ আত্মবিশ্বাসের সঙ্গে বলল, তুমি শুধু বলো কাকি। আমি দাদিকে বলে দিলাম। তিনি বললেন, সব ঠিক আছে, যেহেতু সাদ্দাম বাসায় নেই, তুমিও গেলে সমস্যা নেই, তবে বেলা না করে ফিরে এসো। আমি রাজি হলাম। রুমে সাজগোজ করছিলাম, শাহেদিন এসে আমার শাড়ি ব্লাউজ ঠিক করে দিল, কানের দুল গুছিয়ে দিল, স্যান্ডেল পর্যন্ত মিলিয়ে দিল। শাড়ি ব্লাউজের সাথে আমার কপালের টিপটাও ম্যাচিং করে দিল। তারপর আমি তাকে বললাম, শাহেদ, আমার পেছন সাইডে হাতের নাগাল পাচ্ছিলা, তুমি একটু ব্লাউজের ফিতাটা বেঁধে দাও তো। ও সুন্দর করে ফিতাগুলো বেঁধে দিল। আমার মনে হচ্ছিল সত্যি আমরা যেন দুজন প্রেমিক প্রেমিকা, আমাদের দুজনের মধ্যে আত্মার বন্ধন রয়েছে। শাহেদের দীর্ঘশ্বাস যেন আমার কানের নিচে এসে লাগছিল। আমার মনে হচ্ছিল শাহেদ বোধহয় খুবই ঘন ঘন শ্বাস নিচ্ছে। তার প্রতিটি নিঃশ্বাসের মধ্যে আমি যেন বলছে, কীর্তি তুমি শুধু আমার। শাহেদের এমন ছোট ছোট যত্নে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম ওর মাঝে। তার যত্ন দেখে ভালোই লাগছিল, ছেলেটার আন্তরিকতাই আলাদা। সাজগোজ শেষ হলে শাহেদ বলল, কাকি আপনি আগে আগে বের হয়ে মেন রোডে যান, আমি বাইক নিয়ে থাকব। আমি জিজ্ঞেস করলাম, বাইক পেলে কোথায়? সে বলল, বন্ধুরটা চেয়েছি।
আমি বের হয়ে বটতলার কাছে গেলাম। সেখানে শাহেদ বাইক নিয়ে দাঁড়িয়েছিল। আমাকে দেখে মুচকি হেসে বলল, কাকি উঠুন। আমি উঠে বসলাম। সে সাবধানে বাইক চালাচ্ছিল। কখনো ব্রেক ধরলে আমি সামান্য সামনে হেলে পড়ছিলাম। নিজেকে সামলাতে ওকে শক্ত করে ধরে বসেছিলাম। তারপর সে আমাকে নিয়ে গেল একটা পার্কের ভেতরে। দুজনে পাশাপাশি হাতে হাত রেখে হাঁটছিলাম। হঠাৎ করে আমার মনের মধ্যে অভিমান জমে গেল। আমি ভাবলাম, শাহেদ আমাকে এই লোকালয় কেন নিয়ে আসলো? আমি তো চেয়েছি ও আমাকে নিয়ে যাবে একদম নিরিবিলি জায়গাতে, যেখানে মানুষের কোনো কোলাহল নাই। আমাদের চারপাশে 4টা দেওয়াল, মাঝখানে বসে আছি আমরা দুজন। তারপর হারিয়ে যাব এক অজানা জগতে। এবার আমি তাকে একটু রাগ অভিমান মিশিয়েই বললাম, শাহেদ, এখান থেকে বাড়ি চলো। শাহেদ আর আমাকে কোনো প্রশ্ন করেনি, কারণ সে আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছিল আমি কি বলতে চাইছি। তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। পার্ক থেকে বের হয়ে আমরা দুজন রাস্তা দিয়ে বাড়িতে ঢুকলাম, যেন শাশুড়ি কোনোভাবে বুঝতে না পারে। আমি আর শাহেদ একই সাথে ছিলাম। আমি একটু আগে আগে বাড়িতে ঢুকেছিলাম। আমার 1 ঘন্টা পরে শাহেদ বাড়িতে ঢুকলো। তারপর আমার শাশুড়ি আমার কাছে এগিয়ে আসলো, বলল, তুমি বাড়ি থেকে বের হওয়ার পরে আমি শাহেদকে বাড়িতে দেখলাম না। শাহেদ সারাটা দিন বাড়িতে ছিল না। ওর কলেজে নাকি বন্ধ। তাহলে সারাদিন ছিল কোথায়? আমি শাশুড়ির কথাতে একটু চিন্তিত হয়ে গেলাম। শাশুড়ি যেন সন্দেহের হাতটা আমার দিকেই তুলছে। কথা বলতে বলতেই শাহেদ বাড়িতে ঢুকলো। আমার শাশুড়ি শাহেদকে জিজ্ঞেস করলো, সারাদিন তুই ছিলি কোথায়? শাহেদ বলল, আমার এক বন্ধুর বাড়িতে একটি নোটের জন্য গিয়েছিলাম। যে কোনোভাবেই শাহেদ আমার শাশুড়িকে ম্যানেজ করলো। শাশুড়ি মুখটা গোমড়া করে সেখান থেকে রুমে চলে গেল। আমি বুঝতে পারলাম এ বাড়ির মধ্যে শাহেদের সাথে কথা বলতে গেলে আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিষয়টা শাহেদুর লক্ষ্য করলো। সে আমাকে বলল, দেখেছো কাকি, আমার দাদি অর্থাৎ তোমার শাশুড়ি সম্ভবত আমাদেরকে সন্দেহের চোখে দেখছে। আমি শাহেদকে বললাম, হ্যাঁ, সেটা তো আমিও কিছুটা বুঝতে পারছি। এবার আমি শাহেদকে বললাম, তুমি আমার রুমে একটু এসো। শাহেদ বলল, কেন কাকি? আমি বললাম, আমার এসব ড্রেস আপ খোলা পড়া করতে এখন একজন মানুষ দরকার। তাহলে আমি এগুলো কাকে দিয়ে খোলাবো? শাহেদ তখন বলল, কাকি, দাদি যেভাবে আমাদেরকে নজরে রাখছে, সেখানে আমি আপনার রুমে এখন গেলে বিষয়টা কেমন দেখাবে না? দাদি এই বিষয়টা ভালো চোখে দেখবে না। আমি শাহেদকে বললাম, কে কি বলল ওসবের কোনো তোয়াক্কা করি না। আমি তোমাকে বলছি, তুমি আমার রুমে আসবে এবং আমাকে সাহায্য করবে। শাশুড়ির এই আচরণ দেখে আমার কেমন যেন মনের মধ্যে জিদ চেপে গেল। অনেক রাগ অভিমান হচ্ছিল শাশুড়ির উপর। নিজের ছেলে আমাকে ধরে রাখার শক্তি সামর্থ্য, এমনকি তার মনে আমার প্রতি একটুও ভালোবাসা নেই। সব কিছুই তো বোমার শাশুড়ি জানে এবং বোঝে। সে একটি বারও আমার চিন্তাভাবনা সে করল? আমিও তো একজন মানুষ, আমারও তো কোনো শখ আহ্লাদ আছে। এবার শাহেদ আমাকে বলল, কাকি, তুমি এভাবে পার্ক থেকে চলে আসলে কেন? আমি তখন বললাম, তোমার কাকু যেহেতু বাড়িতে নেই, এই সময়টা আমরা কি আরেকটু মনোযোগ দিয়ে কাটাতে পারি না? আমার কথা হয়তো নীরব বুঝতে পারল। তখন সে বলল, হ্যাঁ, ঠিকই বলেছ। তবে আমরা আমাদের বাড়িতে তোমার রুমে দুজন মিলেমিশে রুমের কাজকর্মের মধ্যে দিয়ে ভালো একটা ব্যস্ত সময় কাটাতে পারি। কিন্তু আমার দাদি, তোমার শাশুড়ি, তাকে কিভাবে ম্যানেজ করবে? আমি তখন বললাম, আমার শাশুড়িকে নিয়ে তুমি ভেবো না, সেটা আমার উপরে ছেড়ে দাও। শাহেদ এবার খুশি মনে ফুলে ফেপে একটা হাসি দিল। তার হাসির মধ্যে যে এত গভীরতা লুকিয়ে আছে সেটা ঠিকই বুঝতে পারছিলাম। যাই হোক বন্ধুরা, এবার সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষে আমি সাজগোজে ব্যস্ত। এমন সময় আমার শাশুড়ি রুমে ঢুকে পড়ল। আমার সাজ দেখে বলল, কি ব্যাপার বৌমা, এত সাজগোজ করছো কেন? আমার ছেলে তো কালকে বাড়িতে আসবে, তাহলে তুমি আজ রাতে আমার কোথায় যাচ্ছ? আমি তখন শাশুড়িকে কি বুঝাবো বুঝতে পারছিলাম না। তারপরেও তো তাকে ম্যানেজ করতে হবে। তাই বললাম, আম্মা, কালকে আপনার ছেলে বাড়িতে আসলে একটু ঘুরতে যাব। তাই অনলাইনে নতুন শাড়িটা অর্ডার করেছিলাম। পরে দেখছিলাম আমাকে কেমন লাগে। আচ্ছা মা, দেখেন তো ব্লাউজের সঙ্গে শাড়ির ম্যাচিং আছে কি না। আমার শাশুড়ি ঘুরে ফিরে একটু দেখল, তারপর বলল, সব সুন্দর আছে। এখন তুমি একটু আমার রুমে আসো, পায়ে তেল মালিশ করে দাও, হাঁটুটায় খুব ব্যথা করছে। আমি ভেতরে ভেতরে একটু জ্বলছিলাম, কিন্তু তবুও তার পিছে পিছে গেলাম। প্রায় আধা ঘন্টা ধরে তাকে তেল মালিশ করলাম। এরপর শাশুড়ি আমাকে বলল, বৌমা, খাটের মাথার উপর ঘুমের ওষুধ রাখা আছে, একটি দাও তো। বেশ কিছুদিন খাই না, রাতে ভালোভাবে ঘুম হয় না। ডাক্তার বলেছিল অন্তত 1 মাস প্রতিদিন রাতে একটি করে খেতে, কিন্তু মনে থাকে না। আমি তাকে 2টা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলাম। কিছুক্ষণ পর শাশুড়ি ঘুমিয়ে পড়ল।
আমি এবার খুব খুশি মনে সব দিক থেকে প্রস্তুতি নিলাম, কিন্তু শাহেদকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম ছেলেটা হয়তো মজা করছে। দরজার পাশে, বাথরুমে, ঘরের আড়ালে সব জায়গায় খুঁজেও তাকে পেলাম না। আমার ভেতরে টেনশন বাড়তে লাগলো। ছেলেটা গেল কোথায়? হঠাৎ চোখ পড়ল তার টেবিলের উপর সাদা কাগজের উপর রাখা একটা চিঠিতে। চিঠি খুলে পড়লাম, কাকি, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এতদিন তোমার সাথে যেভাবে চলছি বা তোমাকে নিয়ে যা যা ভাবছি তার সবটাই ভুল। হয়তো তুমি আমি প্রায় সমবয়সী, কিন্তু সম্মানের দিক থেকে তুমি অনেক বড়। আবেগের বশে অনেক কথা বলে ফেলেছি, অনেক অন্যায়ও করেছি। অবশেষে বুঝলাম তুমি আমার প্রতি যতটা দুর্বল হয়ে পড়ছো, আর কিছুদিন গেলে তুমি হয়তো তোমার কাকুকে ছেড়ে দিতে বাধ্য হবে। আমি চাই না আমার জন্য তোমার ফুলের মতো সংসার ভেঙে যাক, তাই নিজেকে অনেক সময় ধরে বোঝানোর পর তোমাদের বাড়ি, এমনকি তোমাদের থেকেও দূরে সরে গেলাম। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, বেয়াদবি করেছি, কিন্তু বিশ্বাস করো এগুলো আমি আবেগের বশেই করেছি। তখন বুঝতে পারিনি। হঠাৎ একদিন আমার বিবেক আমাকে প্রশ্ন করল, শাহেদ, তুই যা করছিস এটা অনেক বড় অন্যায়। তোর সরল সোজা কাকুকেও ঠকাচ্ছিস। তুই কি চাস তাদের সংসার ভেঙে যাক? আমি নিজের বিবেককে কোনো উত্তর দিতে পারিনি। শুধু মনে হচ্ছিল, হ্যাঁ, এটা অন্যায়। এবং যখন কেউ নিজের ভুল বুঝতে পারে এবং সেই ভুলের রাস্তা থেকে সরে আসে, এর চেয়ে বড় মহত্ব আর কিছু নেই। ক্ষমা করো কাকি। বন্ধুরা, এবার তোমরাই বলো, সাদ্দামের ভাতিজা শাহেদ আমার সাথে শেষের দিকে যা করলো সেটা ঠিক ছিল নাকি ভুল? অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।